হাসিনার গ্রাফিতিতে নিন্দা, অভ্যুত্থানে ঢাকা শহীদ ৭৭ পরিবারকে অনুদান, মামলা সহায়তার ৭ দিনের লিগ্যাল এইড সেল। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগ্যাল এইড একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি ৭ দিনের মধ্যে করে দেব। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে ডিসিদের প্রধান উপদেষ্টার নির্দেশ, নিশ্চিত হবে অপরাধে জড়িত পুলিশের শাস্তি। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই, চট্টগ্রামে সিএসি ৬ মাসে হালনাগাদ ভোটার তালিকা। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা বাদী করতে পারি না। এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে। দেশের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনসমর্থনের ভিত্তিতে এই দেশকে এগিয়ে নেওয়া হবে, নীলফামারীতে সমাবেশে তারেক রহমান। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা কাল, পরীক্ষা নিরীক্ষায় বিলম্ব, ক্ষতিগ্রস্ত ভবন মেরামতযোগ্য কিনার সিদ্ধান্ত পরে। ব্রহ্মপুত্রের চীনের বাঁধ দেওয়ার সিদ্ধান্তের পর পাল্টা পদক্ষেপ ভারতের, নদীর মুখে ড্যাম বানাবে অরুণাচল, প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা। Started off with a full toss, and is that it? Yep. Fahim Ashraf finishes things in style with a sixer to reach his 50 and also. এবং বিপিএল এর উদ্বোধনী ম্যাচে রাজশাহীকে ৪ উইকেটে হারালো চ্যাম্পিয়ন বরিশাল, মাহমুদুল্লাহ ফাহিম আশরাফের জোড়া 50। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটি বিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল বিকেলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে। ঘোষণাপত্রে পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য ও ইশতেহার সেখানে লিপিবদ্ধ থাকবে। ঘোষণাপত্রে ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় পার্লামেন্ট বিলুপ্তি, হাসিনা সরকারের সময় নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, মিলিটারি শাসন ও ১/১১-এর পুনরাবৃত্তি নয়, বেগম খালেদা জিয়ার তড়িৎ মুক্তি, ৭২-এর সংবিধান সংস্কার বা বাতিল, সব প্রতিষ্ঠানের সংস্কার, গুম, খুন ও গণহত্যার সুবিচার, অর্থ পাচার, পাচারকৃত অর্থ উদ্ধার এবং পাচারকারী ব্যক্তিদের শাস্তি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ বৈষম্য দূরে ব্যবস্থা নেওয়ার দাবি উল্লেখ করা হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা বিভাগে দ্বিতীয়বারের মতো শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতা করা হয়েছে। এবার ৭৭টি পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয় শহীদ পরিবারের কাছে। অনুষ্ঠানে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিচারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা চান শহীদ পরিবারের সদস্যরা। এ সময় সার্জিস আলম বলেন, ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সদস্যরা জড়িত, তাদের বদলিতেই সমাধান নয়। আর উপদেষ্টারা বলেন, গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি শহীদ পরিবাররা যেন মামলা করতে পারে তার জন্য লিগ্যাল এইড সেল গঠন করা যেতে পারে আদালতে। শিউলি রায় রিপোর্ট। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিভাগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারকে দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই সময় শহীদ পরিবারদের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই আয়োজন হয়। অনুষ্ঠানে জুলাই অনির্বাণের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয় শহীদ পরিবারের মাঝে, যা দেখে সবাই সেদিনের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন। এরপর শহীদ মীর মুগ্ধের পরিবার সহ ৫৭ পরিবারকে মোট ৫ লাখ টাকা দিয়ে এই বছরের বিভাগ ভিত্তিক কার্যক্রম শেষ করা হয়। এই সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিদ আলম বলেন, দৃশ্যমান বিচার না দেখতে পেলে সবচেয়ে সীমাবদ্ধ হয়ে থাকবো আমরা। প্রত্যেক পরিবারকে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিসের আওতায় নিয়ে আসার জন্য সামগ্রিক যত কাজ সেটি করা হচ্ছে এবং আমরা শুধু চাই আমাদের এই শহীদ ভাই বোনদের যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের একজন শহীদ পরিবার যতদিন আছে ততদিন আমাদের ফাউন্ডেশন থাকবে, সন্তান হিসেবে আপনাদের জন্য কাজ করে যাবে। এই সময় উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, সঠিক বিচারের দায় নিচ্ছেন অন্তর্বর্তী সরকার। অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয়। আমরা কোনোটাই করার আমাদের ইচ্ছা নাই।
সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি এবং সেই লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে 7 দিনের মধ্যে লিগ্যাল অ্যাড সেল করা হবে। পাশাপাশি যোগ্যতা সাপেক্ষে আইন মন্ত্রণালয়ের কর্মসংস্থানে শহীদ পরিবারদের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগালি একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দেব। আমাদের মন্ত্রণালয়ের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা সাপেক্ষে এই শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা অগ্রাধিকার দেব। বিভেদ ভুলে গিয়ে সবাইকে এক থাকার কথাও বলেন উপদেষ্টারা। এই পর্যন্ত 700 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালন করে। এতে শেখ হাসিনার বিচার সহ পতিত স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। স্বৈরাচারের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তারা। হাসান মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। 15 বছর ধরে করা নিপীড়নের ক্ষোভ আছড়ে পড়ছে টিএসসির মেট্রো রেলের পিলারে নির্মিত শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকা জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানাভাবে শেখ হাসিনার নির্মমতা মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এবং 24-এ যে একটা অভ্যুত্থান হয়েছে, এই ছবি মোছার মাধ্যমে তারা ধীরে ধীরে মানুষের মন থেকে এটাকে মুছতে চাচ্ছে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, এই জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যার দাগ বাংলাদেশের মানুষের মন থেকে কখনো মোছা যাবে না। দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করেছে, মানুষকে গণহত্যা করেছে, তারই আজকের এই ঘৃণা ভরে প্রত্যাখ্যান স্বরূপ আজকে আমাদের এই আয়োজনটা করা হয়েছে। বাংলা মাটিতে খুনি শেখ হাসিনাকে কখনোই আমরা বাংলা মাটিতে দেখতে চাই না। পতিত স্বৈরাচারের দোসররা মেট্রো রেল পিলারে থাকা হাসিনার নির্মম গ্রাফিতি মুছে দিতে চক্রান্ত করছে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্বশীল আচরণ করেনি বলে অভিযোগ ছাত্রনেতাদের। এই দলদাস প্রক্টরের পদত্যাগ আমরা দাবি করেছি এবং আমরা বলেছি যে এই প্রক্টরের পদত্যাগের মাধ্যমে এটির সাথে অন্য কারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। যদি তাদের বিচার নিশ্চিত করা না যায়, তাহলে ভবিষ্যতে আরো একটি মহল ও অন্য একটি মহলও কিন্তু এ ধরনের দুঃসাহস দেখাতে পারেন বলে আমরা ধারণা করছি। শনিবার রাতে মুছে ফেলা হাসিনার ছবি ফের আঁকা হয় রোববার। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সরকারকেই কঠোর হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা করছে, তারপরেও পূর্ণাঙ্গভাবে ব্যবস্থা নিতে পারি না এখনো। তো আমি এটাই বলবো যে যত জলদি সম্ভব এই ব্যবস্থা গ্রহণ করা উচিত। ওইটা একটা ঐতিহাসিক স্মারক ছিল যে 2রা আগস্ট 3রা আগস্ট যখন কিনা সারা দেশে আওয়ামী লীগের পতন ঘটে নাই, তখন ছাত্র জনতা সাহস করে এখানে এসে জুতা মাইরে গেছে, এখানে এসে কাদা মাইরে গেছে। তা সেই যে সাহসের স্মারক, একটা জীবন্ত স্মারক, সেই স্মারকটাকে তো হত্যা করা হলো। এখনো পতিত স্বৈরাচার দোসরদের বিচার না হওয়ায় বারবার অভ্যুত্থানকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ছাত্র জনতার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আকস্মিক যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রাখার পাশাপাশি অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নাগরিক অধিকার নিশ্চিত করলে নিশ্চিত হবে সংখ্যালঘুদের অধিকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতে হবে। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। সোমবার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে 4 বিভাগের বিভাগীয় কমিশনার ও 31 জেলার ডেপুটি কমিশনারের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শুধু সংখ্যালঘু নয়, সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। জনজীবনে স্বস্তি আনতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সবাইকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে।
সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। সংখ্যালঘুদের অধিকার যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তারা নির্দোষ, তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনার সময় জনভোগান্তি কমাতে স্থানীয় প্রশাসনকে কর্মপন্থা তৈরি ও বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না, কি ছেলেমেয়েরা বই পাচ্ছে না, এটা অনিশ্চয়তা হচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রামের সহকর্মী AKM নাজিমের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করারই সুযোগ পাচ্ছে না। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দলীয় প্রধান শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে অবস্থান নিয়েছেন ভারতে। দলের কেন্দ্রীয় নেতারাও পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। কেউ কেউ দেশে থাকলেও রয়েছেন আত্মগোপনে, অনেকে আবার গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। এমন অবস্থার মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি, জামায়াত সহ অনেক রাজনৈতিক দল। এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয় আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। বাংলাদেশে গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে। ছাত্র নেতাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেয়া হয়। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, ভোটারদের আস্থাহীনতা দূর করা হবে। 6 মাসের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এবারে নির্বাচন আগের মতো হবে না জানিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই, তবে সর্বপ্রথম বিচারের নিশ্চয়তা চায় দেশবাসী। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। নিউজ ডেস্ক, দেশ টিভি। মতপার্থক্য থাকবে, এটি স্বাভাবিক উল্লেখ করে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত করে মতপার্থক্য এমন পর্যায়ে না নিতে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, যে মতামতের পক্ষে জনসমর্থন বেশি সেই মতামতের ভিত্তিতে দেশকে গড়ে তোলা হবে। বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখতে হবে। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে স্থানীয় দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ করে আমরা বিএনপি পরিবার। সমাবেশে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। সংবিধান সংশোধন হতে পারে, বাতিল নয়। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে। এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান
তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। দেশের আনাচে কানাচে এখনো পতিত স্বৈরাচারের প্রেতাত্মারাও অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখতে হবে। সকলে সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য এত আত্মত্যাগ, সেই অধিকার ফিরিয়ে দেয়া সামনের বড় যুদ্ধ দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয়, যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে, যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, তাহলে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণ বিএনপির সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় চেষ্টা করে জনগণের পাশে থাকতে, জনগণকে পাশে রাখতে। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আজকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়। এই বিভক্তির কবর রচনা করা হবে। সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, গেল 15 বছরে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। টাকা পাঠানোর পর দেশ ছেড়ে পালিয়েছে দলটি। অথচ দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। জামায়াতের শীর্ষ 11 নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের নামে হত্যা করেছে, তবুও জামায়াতের কেউ পালিয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের এই সৌন্দর্যকে নষ্ট করতে চায়। এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে এই দেশকে দুই ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রেখেছে। আমরা এই বিভক্তির এখন কবর রচনা করতে চাই। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে। কারা পাচার করেছে আপনারা সবাই জানেন। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে টাকার পিছনে তারা পালিয়ে গিয়ে সেখানে হাজির হয়েছে। প্রিয় দেশবাসী, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। আপনারা জানেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন করে শীর্ষ 11 জন নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ 11 জনের একজনও বাংলাদেশ থেকে পালানোর কোনো চেষ্টা করেননি। আগামীকাল বিকেল 5টার মধ্যে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিবে তদন্ত কমিটি। বিকেলে সচিবালয়ে এই তথ্য জানায় তদন্ত কমিটির প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি মেরামতযোগ্য কিনা তা জানা যাবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর। সহকর্মী কায়েস রাহাতের প্রতিবেদন। সচিবালয় 7 নম্বর ভবনে লাগা আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট এখনো তৈরি করতে পারেনি তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে উচ্চ পর্যায়ে গঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা থাকলেও ব্যর্থ হয় কমিটি। পরীক্ষা নিরীক্ষায় সময় লাগায় মঙ্গলবার কমিটির বৈঠক শেষে বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার আশা কমিটির। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে, আমাদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসবো, বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা
ধারণা করতে পারবো। এদিকে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভবনটির 4টি ফ্লোরে প্রায় 40 থেকে 45টি রুমে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ভবনটি মেরামতযোগ্য কিনা সেই সিদ্ধান্তে আসবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই। ভবনটা মোটামুটি 6টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটামুটি 40-50টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা যারা আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর অস্থায়ী কার্যক্রম চালানো হচ্ছে নগর ভবন সহ অন্যান্য সরকারি ভবনে। এদিকে সোমবার দুপুর থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে অস্থায়ী অনুমোদন দেওয়া হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। 31st নাইটে রাজধানীর বাসাবাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এই রিট দায়ের করেন। রিটে জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই দিন রাত 10টা থেকে 1টা পর্যন্ত 144 ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সঙ্গে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছে গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকাল 9টায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের কাছে লিখিত অভিযোগ দেন এই ইউপিডিএফ নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলমের স্ত্রী, বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। এর আগে গত 18 ডিসেম্বর মাইকেল চাকমা মৌখিক অভিযোগ করেন। এই প্রসঙ্গে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, মাইকেল চাকমা শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। যে কাপড় দিয়ে তার চোখ ও হাত বেঁধেছিল সেটাও জমা দিয়েছেন তিনি। প্রাথমিক তদন্ত করবেন, তদন্ত করে আমরা ফরমালি একটা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রুজু করে এইটার আমরা ট্রায়াল শুরু করে দিব। শেখ হাসিনা সহ বাকি যাদেরকে আসামি করা হয়েছে সবাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে নিয়ে কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিলন হলে আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা 30,000 টাকা ভাতা পাবেন। আগামী জুলাই মাসে ভাতা বেড়ে হবে 35,000 টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিপিএস এর এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতার হার 25,000 টাকা থেকে 20% বৃদ্ধি করে 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ভাতা বাড়াতে 21 ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন ট্রেনি চিকিৎসকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাদ দিতে চায় ভারতও। দেশটির অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু শিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট SUMP বাস্তবায়নের কথা জানিয়েছেন। এই প্রকল্পে ব্যয় হবে আনুমানিক 1,13,000 কোটি রুপি। বিশেষজ্ঞদের সংখ্যা, এই পরিস্থিতি সংকটে পড়বে ভাটি অঞ্চলের মানুষ। আরো জানাচ্ছেন আফরিন মৌ। কয়েকদিন আগেই 3 দেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্রের ওপর বাঁধ তৈরির প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন। ভারত সীমান্তের কাছাকাছি তিব্বতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের জন্য $137 বিলিয়ন ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই বাঁধ হিমালয়ের এমন এক গভীর গিরিখাতে নির্মাণ করা হবে যেখানে ব্রহ্মপুত্র নদ বিশাল বাঁক নিয়ে ভারতের অরুণাচল রাজ্যে প্রবেশ করেছে এবং তারপর বাংলাদেশে প্রবাহিত হয়। এর জবাবে পাল্টা একই পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতও। সম্প্রতি দেশটির অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট SUMP বাস্তবায়নের কথা জানিয়েছেন। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে আনুমানিক 1,13,000 কোটি রুপি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, SUMP বাঁধটি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, সারা বছর নদীর প্রাকৃতিক প্রবাহ বজায় রাখা এবং চীন অতিরিক্ত পানি ছেড়ে দিলে বন্যার ঝুঁকি কমাতে এই বাঁধ বানাচ্ছে কেন্দ্রীয় সরকার। তার দাবি, এটি বাফার হিসেবে কাজ করবে, যা অরুণাচল, আসাম এবং বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি এড়াতে সহায়তা করতে পারে। এটিকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বর্ণনা করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী। যথাযথ সুরক্ষা প্রস্তুতি ছাড়া চীন প্রকল্পে আগালে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি করেন খান্ডু। বলেন, ব্রহ্মপুত্রের পানি তিব্বতের শুষ্ক অঞ্চলে সরিয়ে নিতে চীনা পরিকল্পনা শীতকালে নদীর প্রবাহ ব্যাপকভাবে কমিয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে পানি কমে বিশাল এই নদী হেঁটে পার হওয়ার উপক্রম হতে পারে বলেও শঙ্কা অরুণাচলের মুখ্যমন্ত্রীর। স্থানীয়দের উদ্বেগের বিষয়ে খান্ডু বলেন, সরকার প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিস্তৃত জরিপ চালাবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এ প্রকল্প বাস্তবায়ন হলে সংকটে পড়বে ভাটি অঞ্চলের মানুষ। বন্যা পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হতে পারে। সেই সঙ্গে বাঁধ নির্মাণের পর খরার মৌসুমেও পানির সংকট তীব্র হবে। এর সরাসরি প্রভাব পড়বে আবাদে, ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।